আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। এখন পড়ছি মাইন্ড রিডার বইটির দ্বিতীয় পর্ব। প্রথমবারের ওই ট্রেড শো এর পরে আমি বিশ্বজুড়ে আরও ডজনখানেক দেশে শো করেছি। আমি সবসময়ই ক্লায়েন্টদের জন্য একটি রূপক তৈরি করতাম, যাতে তাদের পণ্যের কথা সকলে মনে রাখে। হিউলেট প্ল্যাকার্ড লেজার প্রিন্টার্সের জন্য আমি মাইন্ড প্রিন্টিংয়ের বদলে মাইন্ড রিডিং কনসেপ্ট নিয়ে আসি। বিএমডাব্লিউর জন্য একটি 4 সিলিন্ডার E250 চোখ বাঁধা অবস্থায় চালিয়ে নিয়ে এসে স্লোগান দিয়েছিলাম, আপনি চোখ বুজেও বিএমডাব্লিউর ওপর ভরসা রাখতে পারেন। বছর কয়েক আগে একটি টিভি শোর প্রযোজক আমাকে ফোন করেন। তারা তাদের নতুন রিয়েলিটি শো দ্য সাকসেস এর আমাকে একজন প্রতিযোগী হিসেবে চাইলেন। এই শোটি ইসরায়েল সহ বিশ্বের কয়েকটি দেশে দেখানো হয়। এর উপস্থাপক বিখ্যাত মিস্টিফিয়ার এবং এন্টারটেইনার উরি গেলার। এই শোর পিছনে উরির উদ্দেশ্য ছিল তিনি একজন মেন্টালিস্টকে খুঁজে নেবেন তার তথাকথিত উত্তরসূরি হিসেবে। ১৯৭০-এর দশক থেকেই আন্তর্জাতিকভাবে খ্যাত উরি তার মানসিক কিছু শক্তি ও দক্ষতার জন্য, যার সাহায্যে তিনি চামচ বাঁকিয়ে ফেলতে পারতেন, বন্ধ করে দিতে পারেন ঘড়ি চলাচল এবং অবিশ্বাস্য টেলিপ্যাথিক দক্ষতার ব্যবহার জানেন। তিনি দুনিয়া জুড়ে সেলিব্রিটি এবং ব্যবসায়ী নেতাদের পরামর্শ দেন, কোম্পানিগুলোকে তেল খুঁজে পেতে সাহায্য করেছেন। তাকে প্রথম এবং সত্যিকারের ইনফোটেইনার বলা চলে। তিনি আরও বিখ্যাত হয়ে আছেন। অনেক সন্দেহবাদী চেষ্টা করেছে তার কর্মকাণ্ড ভুয়া বলে প্রমাণিত করার জন্য, কিন্তু সকলেই ব্যর্থ হয়েছে। আমি এ প্রস্তাব তৎক্ষণাৎ গ্রহণ করলাম। টাইলেট জেতার জন্য আরও ৯ জন বিভিন্ন প্রতিযোগী রয়েছে। ১২ সপ্তাহ ধরে আমরা আমাদের মানসিক দক্ষতা প্রমাণের আপ্রাণ চেষ্টা চালালাম। বিচারক উরি গেলার স্টুডিও অডিয়েন্স এবং বাড়ির টিভি দর্শকদের মন জয় করার জন্য, যারা আমাদেরকে ভোট দিতে পারবেন। এ ছিল এক দারুণ অভিজ্ঞতা। মেন্টালিস্টরা সবাই সবাইকে চিনত বলে বেশ মজা হয়েছিল। ফাইনাল শোতে আমাকে সাকসেসার বা বিজয় বলে ঘোষণা করা হলো। ২/৩ ভোট পড়েছিল আমার পক্ষে। উরি গেলার এমনও বললেন, আমি ২ বার বিগ বেন ঘড়িটাকে থামিয়ে দিয়েছিলাম। তবে তুমি যা করেছ তা আমাকে আরো বেশি মুগ্ধ করেছে। এটি ছিল আমার জীবনের একটি অন্যতম সেরা মুহূর্ত। আমি ইসরায়েল এবং ইউরোপ সেলিব্রিটি টাইপের হয়ে উঠলাম, বিশেষ করে ইসরায়েলে। এত সময় দেখি সানগ্লাস ছাড়া বাইরে যেতে পারছি না। লোকে আমাকে চিনে ফেলছে। খুব উত্তেজক ব্যাপার ছিল এটা। অনেকেই বলেন দ্য সাকসেসর ছিল আমার জন্য বড় ব্রেক, তবে আমি ব্যাপারটিকে ওভাবে দেখি না। আমি দীর্ঘদিন ধরে জনতার জন্য যে কঠোর পরিশ্রম করেছি তার ফল ছিল ওটা। বিজয়ী হিসেবে মিডিয়ার মনোযোগ আকর্ষণের কারণে আমি বেশ কিছু ফোন কল এবং কাজ পেয়ে যাই। তবে এটা শেষ হওয়ার পরে আমি আবার আমার আগের জীবনে ফিরে যাই। পৃথিবীর সেরা মেন্টালিস্ট হওয়ার জন্য ভয়ানক কঠিন পরিশ্রম করতে থাকি। ৩. মনের শক্তি। আপনি ভাবছেন, সেই কারণে আমিও। আমি পাবলিশারের কনফারেন্স রুমে বসে আছি। আমি এমিকে একজন লোকের কথা ভাবতে বললাম, নারী অথবা পুরুষ, যার কথা আমার কোনোভাবেই জানা সম্ভব নয়। এখানে বেশ লোকজন জড়ো হয়েছে। সকলের চোখ এমির উপর। সে সংক্ষেপে মাথা ঝাঁকালো। তাকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। সে একজনের কথা ভাবল। তার চেহারায় মনোযোগের যে ছাপ পড়েছে তা দেখে আমি বুঝতে পারছিলাম ও নামটা ঠিক করে ফেলেছে এবং তা চেঞ্জ করবে না। তুমি এক মহিলার নাম ভেবেছ, আমি বললাম। এমি হেসে মাথা দোলালো। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে ওর মুখের দিকে তাকালাম, চোখের দিকে নজর ফেরালাম, আর একটু কাছাকাছি গেলাম। মহিলার নামে 5টি অক্ষর আছে। আবার মাথা দোলালো এবং হাসি। ও আত্মনিবিষ্ট, চায় আমি যেন সফল হই। মনটাকে একদম খুলে রেখেছে, ফলে কাজটা আমার জন্য সহজতর হয়ে উঠল। এই ঘরের কেউ কি তাকে চেনে? মাথা নাড়ে এমি। আমার হাতে একটি কলম এবং একটি কার্ড। আমি ওতে কিছু লিখতে শুরু করি। আমি এখন অক্ষরগুলো দেখতে পাচ্ছি, একটা ছবি। আমি অক্ষরগুলো লিখতে লাগলাম। প্রথমে এন, তারপর আই। সে কি তোমার খুব ঘনিষ্ঠ কেউ? বলি আমি। এটা ঠিক প্রশ্ন নয়। এমির চিন্তা শক্তির জোরে বুঝতে পারছি মহিলা ওর কাছের মানুষই হবে। আমার লেখা এতক্ষণে শেষ। 5 অক্ষরের আর একটি শব্দ, একটি নাম লিখেছি কার্ডে। আমি ছাড়া অন্য সবাইকে কার্ডটি দেখালাম। তানিয়া। সবাই প্রথমে কার্ডটি দেখলো, তারপর তাকালো এমির দিকে। দ্বিতীয় সারিতে বসা মানুষজন ঘাড় লম্বা করে ওর মুখ দেখার চেষ্টা করছে। ওরা নামটি জানতে চায়। তো এমি, জিজ্ঞেস করি আমি, তুমি কি নাম ভেবেছিলে? এক মুহূর্ত বিরতি, তারপর জবাব দেয় এমি, তানিয়া।
সকলে হাঁপিয়ে ওঠার মতো শব্দ করল। আমি ওকে কার্ডটি দেখাই। ও আমার বেস্ট ফ্রেন্ড, জানাই এমি। আর নামের বানানটি ও ঠিক এভাবেই লেখে, আই দিয়ে, ওয়াই দিয়ে নয়। ও যখন ওর বান্ধবীর নামের কথা ভাবছিল, আমি তখন ওর মনের মাঝে নামটি দেখতে পাচ্ছিলাম। সকলে উত্তেজিত হয়ে উঠল, একসঙ্গে কথা বলতে শুরু করেছে। আমি কিভাবে কাজটি করলাম? আমি কি করে এমির মনের মধ্যে ঢুকে এই নামটি বের করে আনলাম? আমি হাজার হাজার মানুষের মন পড়েছি এবং সহস্রাধিক বন্ধুর নাম, প্রথম প্রেমিক বা প্রেমিকার নাম, প্রথম টিচারের নাম ইত্যাদি বের করে এনেছি তাদের মন থেকে। আমি মানুষের মন পড়তে ভালোবাসি। আমি কি করি এবং মনের কত শক্তি আছে তা পরিষ্কার পরিচয় জেনে এর সাহায্যে একটি মন আরেকটি মনের মধ্যে প্রবেশ করতে পারে। ব্যাপারটা দারুণ। মানুষ ভাবে মন সত্যি বড় বিচিত্র জিনিস। শুধু আমার মন নয়, এমিরও। সে তার দূরে থাকা বন্ধুর একটি ছবি ফুটিয়ে তুলেছে স্মৃতিপটে। এটি বেশ জটিল প্রক্রিয়া। এই ছবিটি দীর্ঘ সময় সে তার মনে ধরে রেখেছে। আমরা সবাই জানি আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে: দেখা, গন্ধ নেয়া, স্বাদ গ্রহণ করা, স্পর্শ করা এবং শোনা। সেই ছোটবেলা থেকেই আমি পঞ্চ ইন্দ্রিয়ের কথা জানতাম। আমাদের এই ইন্দ্রিয়গুলো আমাদের চারপাশের পৃথিবীকে উপলব্ধি করতে সাহায্য করে। বিজ্ঞানীরা অবশ্য এখন স্বীকার করেছে আমাদের আরও ইন্দ্রিয় রয়েছে যার সাহায্যে বাইরের তথ্য গ্রহণ করা যায়। সাইকেল কিভাবে চালাতে হয় আপনি জানেন? আপনার ভারসাম্য রক্ষা করার ইন্দ্রিয়ের সাহায্যে। প্রচণ্ড ঠান্ডার দিনে কে আপনাকে মোজা পরে থাকতে বলে? তাপমাত্রার ইন্দ্রিয়। এই তাপমাত্রার ইন্দ্রিয় আপনাকে গরম ইস্ত্রিতে হাত দিতেও মানা করে। আমাদের আরও কিছু ইন্দ্রিয় রয়েছে যা যন্ত্রণা বা ব্যথা শনাক্ত করতে পারে এবং বলতে পারে এর তীব্রতা কতটুকু। এছাড়াও রয়েছে সময় এবং দিক নির্দেশনা বুঝতে পারার ইন্দ্রিয়। যদিও অনেকে জানি যাদের এই ইন্দ্রিয়গুলো একটাও নেই, তাদের সময় জ্ঞানও নেই, কোন পথে চলবে তাও জানে না। আমার আরেকটি ইন্দ্রিয় আছে, সবাই যাকে জানে ষষ্ঠ ইন্দ্রিয় বলে। এই ইন্দ্রিয় দ্বারা আমি আমার মনের পৃথিবীকে প্রত্যক্ষ করতে পারি। এই সিক্স সেন্স আমাকে অন্যদের ইন্দ্রিয় বুঝতে সাহায্য করে। লোকে আমাকে সবসময় জিজ্ঞাসা করে আমার অতিপ্রাকৃত ক্ষমতা রয়েছে কিনা। না, নেই। যদিও আমি আমার শোতে সুপার ন্যাচারাল কথাটি ব্যবহার করি, কিন্তু আমার দক্ষতার মধ্যে অস্বাভাবিক কোনো ব্যাপার আছে বলে মনে করি না। আমি নিজেকে সাইকিক কিংবা আলোকদ্রষ্টা বলে দাবি করি না, বরং বলি আমার কিছু নির্দিষ্ট ক্ষমতা এবং আমি বিশ্বাস করি এগুলো সবারই আছে কোনো না কোনোভাবে। আমরা আমাদের মনকে এক একজন এক একভাবে ব্যবহার করি। আমার ক্ষেত্রে শৈশবে আমি যখন আবিষ্কার করেছি আমি আমার মনকে অন্যভাবে ব্যবহার করতে পারি, তখন আমি প্র্যাকটিস করার সিদ্ধান্ত নিই এবং এই দক্ষতাকে শান দিতে থাকি। এ সবকিছুই নির্ভর করে ফোকাসিং এর ওপর, এবং আমি জোর দিয়েই বলছি বিষয়ের ওপর ফোকাস করতে হবে। এমনি এমনি আপনি একটি চামচ বাঁকাতে পারবেন না, অথবা নাড়াতে সমর্থ হবেন না, কিংবা কারো মনের কথাও পড়তে পারবেন না। আপনাকে ফোকাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং আপনারা জানেন আমি প্রচুর প্র্যাকটিস করেছি। একবার দক্ষিণ আফ্রিকান গলফ খেলোয়াড় গেরি প্লেয়ার ৩০ গজ দূর থেকে হিট করে নিখুঁতভাবে গর্তে ফেলে দিয়েছিল বল। হাততালি দিয়ে উঠেছিল দর্শক। একজন মন্তব্য করে বসে, লাকি শট। শুনে গেরি বলেন, আপনি ঠিকই বলেছেন, তবে মজার ব্যাপার হলো আমি যত কঠোর পরিশ্রম করি ততই আমার প্রতি সুপ্রসন্ন হয়ে ওঠে ভাগ্য। এক অন্ধ চিত্রশিল্পী আছেন, জন ব্রামব্লিট। দৃষ্টিশক্তি হারানোর পরে তিনি বিভিন্ন রঙের পেইন্ট ছুঁয়ে নানান বিন্যাস অনুভব করতে পারতেন। স্রেফ স্পর্শ করে তিনি এত সুন্দর পোর্ট্রেট আঁকেন মনে হয় জীবন্ত, অথচ সেসব লোককে তিনি জীবনেও দেখেননি। দারুণ না? অনেক অন্ধ মানুষ আছেন, পাহাড়ে বাইক চালাতে পারেন, জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলতে তাদের সমস্যা হয় না, কারণ তারা ইকোলোকেশনের দক্ষতা অর্জন করেছেন। অনেক শ্রবণ প্রতিবন্ধী সুরকার রয়েছেন যারা অসাধারণ সব সুর তৈরি করেছেন, যদিও কখনো ওই মিউজিক শুনতেই পাননি। এই পৃথিবীকে উপলব্ধি করার বহু রাস্তা আছে। তাহলে কেউ যদি মানুষের মনের কথা বুঝতে পারে কিংবা মানসিক শক্তি দিয়ে ধাতব জিনিসপত্র বাঁকিয়ে ফেলতে পারে, তাতে অবাক হওয়ার কি আছে? মন এক আশ্চর্য বস্তু। আমার শোয়ের নাম সুপার ন্যাচারাল এন্টারটেইনমেন্ট নামেই শোয়ের পরিচয়। শোটি অতিপ্রাকৃত বিষয় নিয়ে খোঁড়াখুড়ি করে, অনুসন্ধান চালায়, সেসব এলাকার মধ্যে প্রবেশ করে যা মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে। যে ইন্দ্রিয় এক্সট্রা সেন্সরি পারসেপশন নিয়ে কাজ করে এবং পাশাপাশি এটি পুরোপুরি বিনোদনের ব্যবহারও করে। আমার লক্ষ্য হলো দর্শকদেরকে একটি ইতিবাচক রোমাঞ্চকর অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। আমি আগেই বলেছি আমার চিন্তাভাবনাগুলো যেভাবে ব্যবহার করি তার সঙ্গে লেজার বিম
ও ফ্ল্যাশলাইটের তুলনা চলে। আমি যখন বাস্কেটবল খেলি আমি নিঃসন্দেহে মাইকেল জর্ডানের লেজার বিমের কাছে ফ্ল্যাশ লাইট মাত্র। কিংবা যখন গিটার বাজাই, ওয়েল, তখন আমি ফ্ল্যাশলাইটের চেয়ে ভালো, তবে লেজার বিম হতে পারি না। আমি নিশ্চিত আপনাদের অনেকেরই অনেক প্রতিভা আছে যারা লেজার বিমের কাছাকাছি, আর অন্যরা, ওয়েল, ওদের কথা আমরা ভুলে গেলেই পারি। আমি যেসব কাজ পারি তার একটা তালিকা দিলাম। ১ থেকে ১০০-র মধ্যে যে কোনো একটি সংখ্যা আপনি চিন্তা করুন, আমি বলে দিতে পারবো। আপনার প্রথম প্রেমের কথা আমি বলতে পারবো। আপনার জন্ম তারিখ এবং জন্মদানের কথাও বলে দিতে পারি। আপনি আপনার অনাগত সন্তানের নাম কি রেখেছেন তাও আমি বলে দিতে পারি। আপনার হাতে মুদ্রা কিংবা চামচ অথবা পেরেক বাঁকা করে দিতে পারবো। ওয়াইন গ্লাসের নিচের সরু অংশটা বাঁকিয়ে ফেলতে জানি। এমন কোনো ঘটনার কথা বলে দিতে পারি যা আপনি ছাড়া অন্য কেউ জানেন না। আপনার সঙ্গে অপর কয়েকটি লোকের শক্তি বিনিময় করতে পারি। আপনাকে না ছুঁয়েও মনে এই অনুভূতি এনে দিতে পারি যে আপনাকে স্পর্শ করা হয়েছে। কোনো বই থেকে শতাধিক শব্দের মধ্যে কোন শব্দটি আপনি নির্বাচন করবেন তা বলে দিতে পারি। আপনি আজ যে সংখ্যাটি চিন্তা করছেন তা আগামীকাল আপনাকে বলে দিতে পারবো। যে কোনো বেসবল খেলোয়াড়ের সুইং এলোমেলো করে দিতে পারি। যে কোনো পোকার গেম আমি জিততে জানি। আর যেসব কাজ আমি পারি না তা হলো কোন লটারিটি জিতবে তা বলতে পারি না, যদিও একবার প্রায় পেয়ে গিয়েছিলাম। রাস্তায় হাঁটা লোকদের চিন্তাভাবনাগুলো পড়তে পারি না। আপনার সঙ্গে ডিনারে বসলে আপনার মনের সমস্ত কথা আমি বলতে পারবো না। নিখোঁজ লোকদের সন্ধান এনে দিতে পারি না। পারলে অবশ্য ভালো হতো। রোগ নিরাময় করতে জানি না, যদিও বহুবার আমাকে অনুরোধটি করা হয়েছে। মৃতদের সঙ্গে কথা বলতে পারি না। আসলে মৃতদের সঙ্গে আমি কথা বলি, ওরা শুধু আমার ডাকে সাড়া দেয় না। ফুটপাতে হাঁটার সময় খানাখন্দে আমাকে পড়তেই হয়, এটাকে ঠেকাতে পারি না। চেষ্টা করা সত্ত্বেও গায়ে ওজন চাপাতে পারি না। ভেগাসে ক্যাসিনো খেলতে পারি না। আমি প্রতিটি আলাদা খেলায় আলাদাভাবে আমার মানসিক দক্ষতা ব্যবহার করি। মাইন্ড রিডিং এর ক্ষেত্রে আমি পুরো মানুষটি পড়ে ফেলি। বডি ল্যাঙ্গুয়েজে চোখের নড়াচড়া ইত্যাদি ক্লুগুলো আমার চিন্তার প্রক্রিয়া চালাতে সাহায্য করে এবং মানুষটি ঠিক কি নাম ভাবছে বা ছবির কথা চিন্তা করছে তার উপর আরো পরিষ্কার ফোকাস করতে আমার সুবিধা হয়। আমি যখন আপনাকে কোনো কিছু ভাবার সুযোগ দেই, হোক সেটা ১ থেকে ১০০-র মধ্যে কোনো সংখ্যা নির্বাচন কিংবা তাকে রাখা শতাধিক বইয়ের মাঝ থেকে একটি শব্দ বাছাই, আপনি সে চিন্তা করার আগেই আমি তা লিখে ফেলব। দেখে মনে হয় আমি যেন ভবিষ্যৎবাণী করছি। এক অর্থে তাই, তবে একে ওপেন প্রেডিকশন বলা যেতে পারে। প্রশ্ন হলো, যখন কেউ একটি বিষয় নিয়ে ভাবছেই না তখন কি কারো মন পড়া সম্ভব? আপনি একটি সংখ্যার কথা ভাবছেন না, অথচ সেটি সম্পর্কে আমি কি করে ভবিষ্যৎবাণী করব? শব্দের ক্ষেত্রেও তাই। আপনি কোনো বই পছন্দই করেননি, সেখানে আমি কি করে বলবো কোন শব্দটি আপনি নির্বাচন করবেন? তবে বাস্তবতা হলো এই যে আপনি সংখ্যা এবং শব্দ নির্বাচন করছেন, কারণ আমি আপনাকে দিয়ে ওটা করাচ্ছি। আমি আপনার পিছু লেগে থাকি, আপনাকে প্রভাবিত করি। আমি আপনার চিন্তার প্রক্রিয়ার মধ্যে ঢুকে গিয়ে ওই শব্দ কিংবা সংখ্যাটি রোপণ করে দেই। ব্যাপারটা দারুণ না? ৪. লন্ডন, ২০০৯। আমি মাঝে মাঝে মাইন্ড রিডিং এবং কাউকে পরিচিত করার কাজটি একই সঙ্গে করি। এটি একটি অফিস পার্টির ঘটনা। আমরা নদীর ধারে একটি ওয়্যারহাউসে বসে আছি। আমি পেনিকে বললাম বাইরে গিয়ে কোনো একটি সময়ের কথা ভাবতে, যে কোনো সময়, তার যা খুশি। পেনি চলে যাওয়ার পূর্বে পিটার নামের এক তরুণকে আমি তার ঘড়ির কাঁটাগুলো ইচ্ছে মতো ঘুরিয়ে নিয়ে যেখানে খুশি থামতে বললাম, তবে ঘড়ির মুখটি যেন কেউ দেখতে না পায়, এমনকি পিটার নিজেও দেখা চলবে না। এরপরে আমি পেনিকে ডেকে আনলাম ঘরে। তুমি কোন সময়ের কথা তুমি কোনো সময়ের কথা ভেবেছ? জিজ্ঞেস করলাম ওকে। জি, জবাব দিল ও। কোনো বিশেষ সময়ের কথা, নাকি মনে যা এসেছে তাই? বিশেষ সময়ের কথাই ভেবেছি, হাসি মুখে বলল পেনি। এরপরে আমি ওকে সময়টি কোনো ঘড়িতে দেখার কথা কল্পনা করতে বললাম। ভেবে নাও বিগ বেন কিংবা এরকম কোনো বড় ঘড়ির কথা। এর ফলে পেনি ওর মনের মধ্যে অ্যানালগ টাইম দেখতে পাবে, ডিজিটাল নয়। এতে আমার জন্য সুবিধা হবে। ওই মুহূর্তে সময়ের ছবিটি আমার কাছে চলে এলো। আমি সময়টি একটি কার্ডে লিখে লুকিয়ে রাখলাম। তাকালাম পেনির দিকে। আবেগে জলজল করছে চেহারা। তুমি যে সময়ের কথা ভেবেছিলে তার কথা এখন বলো। ৭:৫৫, বলল ও। ওই সময়ে আমার জন্ম। আশ্চর্য তো, আমিও তো আমার কার্ডে ৭:৫৫ লিখে রেখেছি। বলে সবাইকে কার্ডখানা দেখালাম আমি।
বিস্ময়ে চোয়াল ঝুলে পড়ল পেনির। সে ব্যাপারটি বিশ্বাসই করতে পারছে না। দ্যাটস ক্রেজি! কয়েক সারি দূর থেকে মন্তব্য করে বসল এক দর্শক। আমি পেনির মনের কথা পাঠ করেছি এবং ব্যক্তিগত একটি সময় সেখানে দেখতে পেয়েছি। এ ব্যাপারটি ছুঁয়ে গেল সকলকে। দাঁড়ান দাঁড়ান, বললাম দর্শককুলকে। আরও আছে। আপনাদের মনে আছে পিটার তার হাতের ঘড়ির কাঁটাগুলো ঘুরিয়ে দিয়ে সময়টা বন্ধ করে দিয়েছিল এবং সে সময়টি কেউ দেখতে পায়নি। সবাই মাথা ঝাঁকালো, প্রত্যাশা নিয়ে অপেক্ষমান। ওয়েল পিটার, তুমি কি এবার তোমার ঘড়ির দিকে তাকিয়ে বলবে কটা বাজে? কবজিতে বাঁধা ঘড়ি তুলে ধরল পিটার। ৭:৫৫ বলল সে। মাথা নাড়ছে সে অবিশ্বাসের ভঙ্গিতে। অবিশ্বাস্য! চেঁচিয়ে উঠল একজন। সকলে ফেটে পড়ল হাততালিতে। অদ্ভুত, তাই না? আমি এরকম কাজ আগেও অনেকবার করেছি, তবে এর মধ্যে কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নেই। কাকতালীয় বিষয়টিতে আমার বিশ্বাস নেই। আমি মানুষকে যখন কোনো সংখ্যার কথা ভাবতে বলি, তখন তাদের মনের মধ্যে একটি সংখ্যা ঢুকিয়ে দেই। তারা বলে তারা ওই সংখ্যাটির কথা ভেবেছে, কারণ এর সঙ্গে তাদের বিশেষ সম্পর্ক রয়েছে। এক মহিলা একবার আমাকে বলেছিল সে ৯১ সংখ্যার কথা ভেবেছিল, কারণ তার দাদু সদ্যই ৯১তে পা রেখেছেন। বাস্তবে আমি ওই সংখ্যাটি তার কাগজে লিখে রেখেছিলাম মহিলাটিকে প্রশ্ন করার ঢের আগে। বিষয়টি আপনাদেরকে ভাবাচ্ছে, তাই না? আমি এর আগে উল্লেখ করেছিলাম আমার মানসিক দক্ষতার আরও একটি দিক হলো পজিটিভ এনার্জি বা চি এনার্জি ট্রান্সফার করা। এ হলো ভাইটাল এনার্জির একটি আকার যা শরীর, মন ও উদ্যমকে একত্রিত করে। আমি এটি সৃষ্টি করি এবং আমার মন ব্যবহারে নিয়ন্ত্রণ করি। আমার চিন্তাশক্তির সঞ্চয় ও প্রেরণের জন্য আমি এতে চূড়ান্ত ফোকাস করে থাকি। এতটাই শক্তি যার সাহায্যে চশমার কাচ শূন্যে ভাসানো যায়, চামচ এবং কারো হাতের মুঠোয় রাখা কয়েন বাঁকানো যায়, ঘড়ির কাঁটা বন্ধ করাও সম্ভব। এমনকি একজনের কাছ থেকে আরেকজনের ভেতরের শক্তি স্থানান্তর করাও যায়। এ ধরনের মেন্টালিজম সত্যিই খুব ইন্টারেস্টিং, কারণ এখানে আমার চিন্তাগুলো আমার মনের বাইরে কাজ করছে, তা পরিষ্কার দেখতে পাচ্ছি। শারীরিকভাবে এগুলো প্রদর্শিত হচ্ছে। তো মাইন্ড রিডিং কাউকে কিছু করতে রাজি করানো এবং চি এনার্জি হলো সেই সব উপাদান যার সাহায্যে একজন মেন্টালিস্ট হিসেবে আমি আমার মনকে ব্যবহার করি। আপনি কিভাবে ওটা করেন? এই প্রশ্নের মৌল জবাব হলো এটি। আসল হলো মনের শক্তিকে বিশেষ পথে ব্যবহার করা। আমি পরের অধ্যায়গুলোতে এই নিয়ে আরো গভীর আলোচনা করব এবং আন্ডারগ্রাউন্ড সিক্রেটসের পৃথিবীর দরজা খুলে দেব, যা আপনারা ব্যবহার করতে পারবেন। আমি মন থেকে বিশ্বাস করি যে প্রত্যেকেই তাদের মানসিক শক্তি বৃদ্ধি করতে পারে। আপনারা বোধহয় বুঝতে পেরেছেন আমি সবকিছু মনের সাহায্যে করতে ভালোবাসি। আমাদের মস্তিষ্কের মেকানিজম, আমাদের চিন্তাশৈলীর প্রক্রিয়া, আমরা কিভাবে কাজ করি বলে ভাবি ইত্যাদি বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা আমি আমার কাজের অংশবিশেষই বলে মনে করি। আমি যদি আপনাকে বলি আজ দিনটা আপনার ভালো যাবে, অবশ্যই যাবে, কারণ আপনার মন এই তথ্যটি প্রসেস করবে এবং এই ব্যাখ্যাটি মনের গভীরে ঢুকিয়ে নেবে। আমি যদি বলি আজ দিনটি হবে আপনার জীবনের সবচেয়ে খারাপ দিন, বিশ্বাস করুন তাই ঘটবে। আপনি হয়তো ছাতা না নিয়ে বেরিয়ে পড়লেন, এমন সময় ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আপনাকে কাক ভেজা করিয়ে দিল। আপনি অফিস মিটিংয়ে পৌঁছালেন দেরি করে, ক্লায়েন্ট হারালেন এবং আরও খারাপ, আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডও আপনাকে ছেড়ে চলে গেল। এ হলো পিগমিলিয়ন ইফেক্ট, একটি সেলফ ফুলফিলিং প্রসেস, একটি ভবিষ্যৎবাণী যা সত্যি হতে বাধ্য। এমনকি এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। একবার এক ইনফরমাল ক্লাসে জনৈক টিচার ৯ বছর বয়সী ছাত্রছাত্রীদেরকে ২ ভাগে ভাগ করেন তাদের চোখের রং অনুসারে। একটি দলকে তিনি বলেন তারা খুব বুদ্ধিমান এবং তারা সফল হবে, তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হলো, তাদের সঙ্গে ইতিবাচক ভঙ্গিতে কথা বলা হলো, এরা হলো সুপিরিয়র গ্রুপ। আর অন্য দলটি ইনফেরিয়র গ্রুপ। ওই দিন সুপিরিয়র গ্রুপটি তাদের স্কুল ওয়ার্কশপগুলো খুব ভালোভাবে করলো, ইনফেরিয়র গ্রুপের পারফরমেন্স হলো খুবই বাজে। কয়েকদিন বাদে দল দুটিকে উল্টো বদল করা হলো। সেদিন ক্লাসে অঙ্ক এবং বানান লেখার পরীক্ষায় নতুন সুপিরিয়র গ্রুপটি আগে যারা ছিল ইনফেরিয়র গ্রুপ খুব ভালো ফলাফল দেখালো এবং নতুন ইনফেরিয়র দলটি যারা গতবার সুপিরিয়র গ্রুপে ভূমিকা পালন করেছে অত্যন্ত বাজে রেজাল্ট করলো। এর সবকিছুই কিন্তু ঘটেছে সাজেশন এবং ওই সাজেশনের উপর ভিত্তি করে মানসিক প্রক্রিয়ার কারণে। আপনি কি আমার সঙ্গে একটি খেলা খেলবেন, যাতে আমরা আপনার অবচেতন মনের পৃথিবীতে প্রবেশ করতে পারি? আমি আপনাকে দুটি সাধারণ জ্যামিতিক আকারের কথা চিন্তা করতে বলবো, একটির ভেতরের অপরটি। তবে আমাকে এখনই বলবেন না যেন। আগে আমার পরামর্শ খুব মনোযোগ দিয়ে শুনুন। রেডি?
কোনো কিছু পছন্দ বা নির্বাচন করা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। আপনি বসুন এবং এক মুহূর্তের জন্য ঢিল দিন পেশিতে এবং আপনার অপশন সম্পর্কে শান্ত ভেবে চিন্তা করতে থাকুন। গভীরভাবে নিঃশ্বাস নিন, তারপর আবার বের করে দিন দম। আপনার মনটাকে একেবারে ফাঁকা করে দিয়ে ফোকাস করুন। আপনার মনের মধ্যে ফাঁকা একটি ক্যানভাসের কথা কল্পনা করুন। এবারে দুটি সাধারণ জ্যামিতিক শেপ বা আকারের কথা ভাবুন। একটি অপরটির ভেতরে থাকবে। এই চিন্তাটি ছাড়া আপনার মন থেকে অন্যান্য সমস্ত চিন্তা দূর করে দিন। এই আকারগুলোর কথা ভাবতে থাকুন। ওগুলোকে ভিজুয়ালাইজ করুন বা কল্পনার চোখে দেখুন। ওগুলোর জ্যামিতিক রেখা এবং তাদের দৃঢ় শক্তির কথা ভাবুন। এখন মনের মাঝে আকারগুলো ধরে রাখুন। আপনি কোন শেপের কথা ভেবেছিলেন? আপনি যদি ৮০ ভাগ লোকের মতো হন এবং কোনো সূক্ষ্ম অবচৈতিক পার্সুয়েশন যে সম্পর্কে বিষয়ে সচেতন জ্ঞান থাকে না দ্বারা তাড়িত হন, তাহলে আপনি নিচের আকারটির কথা ভাবছেন। তাহলে আপনি ট্রায়াঙ্গেল এবং সার্কেল আকারটির কথা ভাবছেন। এখন আমার পরামর্শের প্রতিটি বাক্যের প্রথম অক্ষরটি দেখুন। ইন্টারেস্টিং, তাই না? তবে আপনি যদি এই ধরনের শেপের কম্বিনেশন চিন্তা করে না থাকেন তো কোনো সমস্যাই নেই। শুধু জেনে রাখুন, শীঘ্রই আপনার সঙ্গে কোনো পোকার খেলার ইচ্ছে আমার নেই। আপনার মনকে গিয়ারে রাখুন। তো আমাদের আশ্চর্য মস্তিষ্ক আর কি করতে পারে? নিচের বাক্যটি পড়ুন। According to research at Cambridge University, it doesn't matter in what order the letters in a word are. The only improvement thing is that the first and last letter be at the right place. The rest can be a total mess and you can still read in without problem. This is because the human mind does not read every letter by itself, but the word as a whole. লেখাটি পড়তে হয়তো আপনার তেমন কোনো সমস্যা হয়নি, তবে এখানে যে তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ঠিক নয়। তবে যে জিনিসটি আমাকে আকর্ষণ করেছে তা হলো মন এই শব্দগুলোর ঠিক অর্থ উদ্ধার করতে পেরেছে। আমাদের মস্তিষ্ক অর্থহীন শব্দ থেকেও মানে বের করে নিতে পারে। তারা এসব বিষয়ে যুক্তি খাটায়। আপনি কি চ্যালেঞ্জ নিতে চান? তাহলে দেখুন টেক্সটটি পড়ার মতো মগজের শক্তি আপনার আছে কিনা। আমি এটি একটি মেয়ে হিসেবে পেয়েছিলাম। আপনি যত পড়বেন ততই হয়তো এটি আপনার কাছে সহজবোধ্য হয়ে উঠবে। অনেক সময়েই আমাদের মন মেন্টাল শর্টকাট ব্যবহার করে, ফলে তাদের দিকে ছুড়ে দেওয়া তথ্যের প্রতিটি খুঁটিনাটির মধ্যে হাতড়ে বেড়াতে হয় না। আমরা তথ্য গ্রহণ করি এবং আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে সেগুলোর বিষয়ে একটি উপসংহারে চলে আসি। বেশিরভাগ সময় এটি বেশ কাজে লাগে। আমরা যদি চার ঠ্যাঙা কোনো আসবাবপত্র দেখি তাহলে বুঝতে পারি এটি একটি চেয়ার। এটি যে সত্যি একটা চেয়ার তা বিশ্লেষণ করার জন্য প্রতিটি পেরেক কিংবা কাঠ নিয়ে গবেষণায় বসে যেতে হয় না। আমরা চেয়ারের দিকে তাকালেই মস্তিষ্ক বাকিটা বুঝে নেয়। আমরা জীবনের পথে এগিয়ে চলি, তবে মাঝে মধ্যে আমাদের মস্তিষ্ক শর্টকাট গ্রহণ করে যা আমাদেরকে পুরোপুরি ভুল পথে পরিচালিত করে। তবে এতে আশ্চর্যজনক ফলাফলও পাওয়া যায়। আমাদের মন শূন্যস্থান পূরণ করতে পারে, আর সেই শূন্যস্থানটি পূরণ হয় জ্ঞান ও অতীতের অভিজ্ঞতার উপর নির্ভর করে এবং বাকিটা শব্দের সঙ্গে। শুনতে বেশ দারুণ লাগে, তবে এটি একটি ভুল ধারণা। এই বিশেষ শর্টকাটটির কথাই ধরুন, এটি কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ করেনি। শব্দগুলো হলো WQNDFPBS, QF, PF, BCF, PTLQN। আরও একটি উদাহরণ দিচ্ছি। এ বার্ড ইন দ্য বুশ। এই বাক্যটি জোরে জোরে পড়ুন, আবার বলুন। এবারে খুব আস্তে বলুন, যাতে প্রতিটি শব্দের আগে বিরতি নিতে পারেন। আহা, দেখলেন তো দ্বিতীয় দাটি আপনি প্রথমবারে মিস করে গেছেন, কারণ আপনার মস্তিষ্কের কাছে এই শব্দটি পরিচিত এবং এটি অটোপাইলটে স্লিপ খেয়ে গেছে। আপনি কত সহজে মিস করে যান, তাই না? এবার দেখুন তো এই বাক্যটিতে কতটি এফ আছে। ফিনিশড ফাইলস আর দ্য রেজাল্ট অফ ইয়ার অফ সায়েন্টিফিক স্টাডি কম্বাইন্ড উইথ দ্য এক্সপেরিয়েন্স অফ ইয়ার্স। কটা এফ পেলেন? ৩টি নাকি ৪টি? আমি যদি বলি এই বাক্যটির মধ্যে ৬টি এফ আছে, বিশ্বাস করবেন? আবার চেষ্টা করুন। পুরোটা ধরতে কোনো কোনো লোকের ৩ অথবা ৪ বারও সময় লেগে যায়। আমাদের মস্তিষ্ক অফ শব্দটি সঠিক চিহ্নিত করে না, যদিও এতে এফ অক্ষরটি রয়েছে, কারণ এতে অন্তত কমন একটি শব্দ। আমরা স্রেফ এটা পাশ কাটিয়ে যাই, কারণ আমাদের ব্রেইন এখন অটোপাইলটে কাজ করছে। কাজেই দেখতে পাচ্ছেন বাস্তবতা আমাদের মনের সঙ্গে কি ট্রিকটাই না করতে পারে।
আমাদেরকে এক পা পিছিয়ে দিয়ে বলতে পারে, দাঁড়াও, আমার মস্তিষ্কটিকে এবারে কাজে লাগিয়ে আমাকে ভাবতে দাও। এবারে আপনার মস্তিষ্ককে প্রথমে ফোকাস করে দেখুন এই বাক্যটি পড়তে পারেন কিনা। আই লাভ পেয়ার্স ইন দ্য স্প্রিং টাইম। আমাদের যখন মনে হয় যে আমাদের মন অনেক ভজকট করে ফেলতে পারে, তার কারণ হলো আমাদের মস্তিষ্কের মধ্যে অসংখ্য জিনিসের কাজ চলে এবং সেজন্য আমাদেরকে এসব শর্টকাটের ওপর নির্ভর করতে হয়। যেসব তথ্য আমাদের কাছে প্রতিনিয়ত আসছে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ও ডাবল চেক করার সময় কোথায় আমাদের বেশিরভাগ সময় এই শর্টকাট কাজ করে। তবে মাঝে মধ্যে আমাদের আরো মনোযোগী হয়ে ওঠা প্রয়োজন। কি ঘটছে সেই ব্যাপারে আরো সচেতন হয়ে ওঠা দরকার। আমাদের মনকে বলা দরকার কে নেতৃত্বে রয়েছে। একজন মেন্টালিস্ট হিসেবে এসব কাজ আমাকে প্রচুর করতে হয়। আমি নিয়ন্ত্রণ করতে পারবো এরকম মাইন্ড ওয়ার্কগুলো আমাকে করতে হয়। ওই শক্তি নিয়ে তার ব্যবহার করতে হয়, সেটি এনার্জি হোক বা অন্য কিছু। আমি ইনটিউশন ব্যবহার করি, ফোকাস করি, প্রভাব খাটাই, পারসুয়েশন করি কিংবা পাঠ করি শারীরিক ভাষা। এসব কিছুই আমাদের মন নিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি করে তোলে এবং এর ক্ষমতাটিকে ছেড়ে দেয়। এবার একটি মজার উপায় আপনাদের দেখাই যার সাহায্যে মন যাতে অটো পাইলটে না চলে আসে তা বন্ধ করতে পারবেন। ঘড়ির কাঁটা অনুসারে আপনি ডান পাটি ঘোরাতে শুরু করুন, ডান দিকে, এবং এই পা দিয়ে বৃত্ত আঁকতে থাকুন এবং আঙ্গুল দিয়ে 0-6 সংখ্যাটি লিখুন। আপনার পায়ের কি অবস্থা? আপনি যদি বেশিরভাগ মানুষের মতো হন তাহলে আপনার পা ঘড়ির বিপরীত দিকে কাঁটা ঘোরার মতো অটোমেটিক্যালি ঘুরতে থাকবে বাম দিকে। আবার চেষ্টা করুন। এবারে ডান পা ঘোরানোর চেষ্টা করুন। কাজটা কঠিন মনে হবে, তবে করা যাবে। এটি হলো মনের উপর মনের চাপ সৃষ্টির ব্যাপার। আপনি যত ফোকাস করবেন কাজটি ততই সহজ হবে। ৫. লাস ভেগাস ২০১১। এখন আবার শোর প্রসঙ্গে ফিরে আসি। এখন পর্যন্ত আমি একটি সংখ্যা এবং একটি নাম অনুমান করেছি। ব্লেক একটি স্ক্রল এবং $5 একটি নোট ধরে আছে। কেউ টাকাটি স্পর্শ করছে না। আমি এক মহিলাকে স্টেজে আমাকে সাহায্য করার জন্য আমন্ত্রণ জানালাম। তার নাম জেন। মহিলা একটু নার্ভাস। জেন, বললাম আমি। ওর কাঁধে আলতো করে হাত রাখলাম। আমরা কি একে অন্যকে ব্যক্তিগতভাবে চিনি? না। প্রবল বেগে মাথা নাড়ায় সে। তোমাকে খুব খুশি খুশি লাগছে। ঘটনা কি? এখন হাসছে জেন। তাকে একটু রিল্যাক্স লাগছে। একটি ফোন নাম্বার খুঁজে পেতে তোমার সাহায্য দরকার। আমি জেনের হাতে ঠাউস একটি ফোন বুক তুলে দিলাম। ওজনের ভারে সে টলে উঠল। তুমি গোটা ফোন বুক থেকে যে কোনো একটি ফোন নাম্বার বাছাই করতে পারো। বইটিতে হাজার হাজার ফোন নাম্বার আছে। তোমার যেটা খুশি বেছে নাও। জেন দ্রুত ফোন বুকের পাতা উল্টাচ্ছে। তার চোখ নাচানাচি করছে কাগজগুলোর বুকে। তাড়াহুড়ো নেই, আমি বললাম, কারণ তুমি যতক্ষণ নম্বর খুঁজতে থাকবে ততক্ষণ আমরা মজা করব। আমি হাতে কিছু সাদা বড় কার্ড নিয়ে লঘু পদক্ষেপে দর্শকের সামনে চলে এলাম। প্রতিটি কার্ডে একটি করে সংখ্যা লেখা। ওকে বলে আমি সামনের সারিতে এসে দাঁড়িয়ে পড়লাম। এখানে বছর 20 বয়সের কয়েকটি তরুণ বসে আছে। আমি তোমাদের সবাইকে বাছাই করলাম। আমার কথা শুনে মেয়েগুলো খিলখিল করে হেসে উঠল। আমি তোমাদের হাতে এই কার্ডগুলো তুলে দেব। তোমরা এগুলো নিজেদের মধ্যে শ্যাফল করে নেবে। যতবার খুশি একটির সঙ্গে আরেকটি মিশিয়ে নিতে থাকো, অনেকটা মিউজিক্যাল চেয়ার খেলার মতো করে। ঠিক আছে? ওরা উৎসাহ ভরে মাথা ঝাঁকালো। আমি ওদের হাতে কার্ডগুলো তুলে দিলাম। ওরা সঙ্গে সঙ্গে কার্ডগুলো নিজেদের মধ্যে শ্যাফলিং শুরু করে দিল। বাজছে মিউজিক। জেন, তোমার নাম্বার বাছাই করা হলো। স্টেজে থাকা জেন সায় দেওয়ার ভঙ্গিতে মাথা দোলালো। আমি কার্ড হাতে তরুণীদের উদ্দেশ্য করে বললাম, তোমরা রেডি হলেই কার্ড বেছানো বন্ধ করে দেবে। ঠিক আছে? ওরা মিউজিক্যাল চেয়ার খেলার মতো একজনের কাছ থেকে আরেকজনের হাতে দ্রুত গুজে দিচ্ছে কার্ডগুলো। হাসাহাসি করছে। তারপর ওরা থেমে গেল। কার্ডগুলো উল্টো করে ধরবে, কেমন যাতে কেউ সংখ্যাগুলো দেখতে না পায়। ওরা এমনভাবে কার্ডগুলো হাতে নিয়ে চেপে ধরে থাকলো যেন এর ওপর নির্ভর করছে ওদের বাঁচা মরা। হাসছে ওরা, অপেক্ষা করছে। আমি দৌড়ে এলাম স্টেজের সিঁড়িতে। তো জেন, আমি যে চালাকি করছি না এটা বোঝাতে জানতে চাইছি, আমি কি তোমাকে বলেছি কোন কোন নম্বরটি বাছাই করবে? জেন হেসে উঠে মাথা নাড়ালো। তাহলে আমাদেরকে বলো ফোনবুক থেকে কোন নম্বরটি তুমি বাছাই করলে। আমি একটি মার্কার নিয়ে ক্লিপ চার্টের পাশে দাঁড়ালাম কিছু লিখার জন্য। 4649672 বলল জেন। আমি নম্বরটি পুনরাবৃত্তি করলাম। 4649672। প্রতিটি সংখ্যা উচ্চারণ করার সময় বিরতি দিলাম
এবং খুব বড় বড় করে লিখলাম যাতে ঘরের সবাই নম্বরটি দেখতে পায়। ধন্যবাদ জেন। আমি এখন দর্শকদের দিকে তাকালাম। এই ফোন বুকে লেখা 2.5 লাখ নম্বরের মাঝ থেকে তুমি 464-9672 নম্বরটি বেছে নিলে। আমি ক্লিপ চার্টে লেখা নম্বরটির দিকে ইঙ্গিত করলাম। এখন এরকম ভবিষ্যৎবাণী করা অসম্ভব যে জেন যে নম্বরটি বলেছে তার সঙ্গে সামনের সারির তরুণীদের হাতের কার্ডে লেখা নম্বর এক কিনা, কারণ তারা অসংখ্যবার কার্ডগুলো হাতে চালাচালি করেছে। নাও লেডিস, আমি দর্শক সারিতে সামনের দিকে বসা মেয়েদেরকে উদ্দেশ্য করে বললাম, যারা একটু আগেই আমার দেয়া কার্ডগুলো শ্যাফল করেছে, প্লিজ একজন একজন করে উঠে দাঁড়াও। সারির শেষ মাথা থেকে শুরু করো, ঘোরো এবং কার্ডগুলো উঁচু করে এক এক করে ধরো যাতে সবাই নাম্বারগুলো দেখতে পান। প্রথম মেয়েটি উঠে দাঁড়ালো, তার কার্ড তুলে ধরলো 4। তারপর পরের মেয়েটি ধরলো 6 লেখা কার্ডখানা। দর্শক সারসের মতো ঘাড় লম্বা করে দেখছে। ফিসফিসানি শুরু হয়ে গেছে নিজেদের মধ্যে। পরের নম্বরটি হলো 4। অডিয়েন্স এখন চেঁচামেচি শুরু করেছে। নো ওয়ে, কেউ একজন পেছন থেকে চেঁচিয়ে উঠল। হাতের নম্বর লেখা কার্ড নিয়ে মেয়েগুলো হাসছে, অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়ছে। এখন বাকি মেয়েগুলো তাদের নম্বরগুলো দেখালো, 9-6-7। দর্শক এখন নিজেরাই চিৎকার করে নম্বরগুলো বলছে। বাতাসে বিপুল টেনশন, যেন বিদ্যুতায়িত হয়ে আছে। শেষ কার্ডটি বুকে চেপে ধরে আছে সারির শেষ মেয়েটি, দেখাতে যেন ভয় পাচ্ছে। 3 গুনলেই দেখাবে। দর্শক আমার সঙ্গে গুনতে শুরু করলো, 1, 2, 3। মেয়েটি কার্ডখানা উল্টে দেখালো, ওতে লেখা 2। হাততালির শব্দে বিস্ফোরিত হলো হলরুম। দর্শক সিট থেকে লাফিয়ে নেমে ছুটে আসতে লাগলো। আমরা সবাই হাসছি। এ এক অদ্ভুত অভিজ্ঞতা, সত্যি। 6, প্ররোচিত করার ক্ষমতা। বড় মনগুলো একই কথা ভাবে। আমি জাপানে একটি বড় টক শোতে গিয়েছি। স্টেজ বোঝাই খবরের কাগজ, ডজন ডজন জাপানি খবরের কাগজ, 400রও বেশি স্তূপ হয়ে আছে। জাপানের একজন খ্যাতনামা অধ্যাপক প্রফেসর ওৎসুকি বেশ স্বয়ংবাদী মানুষ। আমি তার সন্দেহ দূর করে দেব এই ভবিষ্যৎবাণী করে যে টিভি হোস্ট তোকোশি কিতানো অতগুলো খবরের কাগজ থেকে কোনো একটি শব্দ বাছাই করবেন। আমি কি বলেছি যে এখানে যতগুলো খবরের কাগজ আছে সবগুলোই জাপানি ভাষায়, আর আমি এই ভাষাটা জানি না। আমি পাহাড় সমান খবরের কাগজগুলোর দিকে তাকালাম। প্রফেসর আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি হোস্টের দিকে তাকালাম। হোস্ট হাসছে না, তবে তাকে বেশ কৌতূহলী দেখাচ্ছে। আমি একটি বড় সাদা কাগজে একটি শব্দ লিখলাম। আমি জাপানি সিম্বল লিখছি। শব্দটির কি অর্থ আমার জানা নেই। কিভাবে এর উচ্চারণ হয় তাও জানি না, শুধু জানি এই শব্দটি বাছাই করা হবে। এরপর আমি কাগজখানা ভাঁজ করে একটি খামের মধ্যে রাখলাম। তারপর খামটি প্রফেসরকে দিলাম। তিনি ওতে নিজের নাম সই করে শক্ত করে ধরে রাখলেন। প্রস্তুতি সম্পন্ন। আমার ভবিষ্যৎবাণী করা হয়ে গেছে। এখন আরেকটি কাজ বাকি রয়ে গেছে, তা হলো মাটিতে ছড়িয়ে থাকা খবরের কাগজগুলো থেকে হোস্ট কোন শব্দটি বাছাই করবে সে ব্যাপারে তাকে প্রভাবিত করা। আমি হোস্টকে বললাম কিভাবে তাকে এই বাছাইটি করতে হবে। প্রথমে এসে একটি খবরের কাগজ বেছে নেবে স্তূপ থেকে, তারপর ঠিক করবে বাম দিকের নাকি ডান দিকের কাগজটি থেকে সে শব্দ বাছাই করবে। হোস্ট দ্রুত ডান দিকের পাতাটি বেছে নিল। এখন তার শব্দ বাছাই করার সময় উপস্থিত। সে শব্দ বাছাই করে দ্রুত তা একটি বড় সাদা বোর্ডে লিখে ফেলল, যাতে সবাই তা দেখতে পায়, প্রফেসর এবং আমি সহ। সে লিখল একটি শব্দ। ড্রামের বাদ্য বাজনার মাঝে আমরা প্রফেসরকে বললাম তার হাতে ধরা খামটি খুলে কাগজটি বের করতে। তিনি খাম খুলে সেই কাগজটি বের করলেন, যাতে আমি আমার ভবিষ্যৎবাণী লিখে রেখেছি। প্রফেসর সাবধানে কাগজের ভাঁজ খুলে সবাইকে তা দেখালেন। ওতে ঠিক একই শব্দ লেখা। হোস্ট এবং অডিয়েন্স যেন উন্মাদ বনে গেল। তারা বলল এই শব্দের অর্থ হলো হোটেল। আমি ভবিষ্যৎবাণী করেছিলাম সকল শব্দের মাঝ থেকে এই বিশেষ শব্দটি বেছে নেবে, এবং সে তাই করেছে। প্রফেসর নিজের আসনে বসে শুধু মাথা দোলাতে লাগলেন। মুখ থেকে রা বেরুচ্ছে না। তিনি ভয়ানক চমকে গেছেন, আর বোধহয় তিনি সংশয়বাদী থাকবেন না। আমি এই খেলাটি দেখিয়ে এমন মজা পেয়েছিলাম যে দ্য টুনাইট শো উইথ জে লোনোতে আমি এটি আবার লাইভ দেখাই এবং কিম কার্দাশিয়ানকে শোটি দেখাই। এই নিয়ে একটি মজার টুইস্ট আছে, সেটা পরে বলবো। আমি এই ধরনের ভবিষ্যৎবাণীকে বলি ওপেন প্রেডিকশন। আমি এমন কিছুর ভবিষ্যৎবাণী করেছি যা এখনো ঘটেনি।
এটা কিভাবে কাজ করে? আমি ভবিষ্যৎ পড়ছি না, কারণ ওটা আমি পারি না। বরং আমি ভবিষ্যৎকে প্রভাবিত করছি। আমি আমার ইচ্ছা দ্বারা হোস্টকে প্ররোচিত করছি। সেই শব্দটি বাছাই করতে যেটি আমি ভবিষ্যৎবাণী করেছিলাম। চিত্তাকর্ষক বিষয়, তাই না? তবে এখানে সব নয়। একবারে একাধিক মানুষকে প্ররোচিত করা সম্ভব। কল্পনা করুন আপনি আমার কোনো শোতে দর্শকদের মধ্যে বসে আছেন। আমি আপনার এবং আপনার সঙ্গের লোকদের যেকোনো একটি সংখ্যা চিন্তা করতে বললাম। আপনার সংখ্যাটি হলো ৪৪। অন্য সকলের সংখ্যাও হলো ৪৪। এবং আমি জানি যে আপনারা সবাই ৪৪ সংখ্যাটির কথাই চিন্তা করেছেন। আপনাদের সকলকে একটি সাধারণ প্রশ্ন করি। আমি কি আপনাদের মন পাঠ করেছি? নাকি আপনাদেরকে একটি নির্দিষ্ট সংখ্যা ভাবার জন্য প্রভাবিত করেছি? প্রথমে বেশিরভাগ মানুষই বলবে যে তাদের ধারণা আমি মাইন্ড রিডিং করেছি। কিন্তু তারা ঠিক বলছে না। তাদের ভাবনাতেই নেই যে আমি তাদেরকে প্ররোচিত করতে পারি। এটি একটি ইন্টারেস্টিং প্রশ্ন। আমি সবাইকে আবার একটি সংখ্যা চিন্তা করতে বলি। সবাই ৩৭ সংখ্যাটি চিন্তা করেছে। আপনি সহ। এটা কি করে হয়? কি করে সবাই একই সংখ্যা চিন্তা করতে পারে? আপনি দর্শকদের সঙ্গে বিস্ময়বিভূত হয়ে বসে আছেন। তো এখন আপনি কি ভাবছেন? আমি আপনার মনের কথা পড়ে ফেলেছি? নাকি আপনাকে একটি সংখ্যা ভাবার জন্য প্ররোচিত করেছি? এটা নিয়ে লোকে খুব ভাবে। তারা বলাবলি করে, মনের শক্তির বিষয়টি নিয়ে কথা বলে। আমি সবসময়ই কারো কাছে গিয়ে বলি, ১ থেকে ১০০ মধ্যে কোনো একটি সংখ্যা চিন্তা করুন। আমি আমার শোতে প্রথমে একটি সাদা বোর্ডে একটি সংখ্যা লিখব। তারপর কাউকে জিজ্ঞাসা করব কোনো সংখ্যার কথা ভাবতে। তারা যখন সংখ্যার কথাটি জোরে বলে আমি তখন তাদের বোর্ডটি দেখাই। ওতে তার সেই সংখ্যাটি লেখা রয়েছে। এতে লোকটি সবসময় অবাক হয়ে যায়। প্রায় তারা আমাকে বলে তারা চূড়ান্ত সংখ্যাটি বাছাই করার আগে অনেকগুলো সংখ্যার কথা ভেবেছে। কিংবা আমি তাদেরকে বলি তারা এরকম কিছু চিন্তা করছে। বেশিরভাগ মানুষই প্রথমে ৭ সংখ্যাটির কথা ভাবে, তারপর এটি পরিবর্তন করার কথা চিন্তা করে, অথবা তারা এমন কোনো সংখ্যা ভাবে যা আমার জন্য অনুমান করা খুব সহজ হয়ে যাবে বলে ওটা আবার পরিবর্তন করে। তবে বাস্তবতা হলো এই যে আমি তাদেরকে একটি নির্দিষ্ট সংখ্যা ভাবতে প্রভাবিত করি। তাদের চিন্তার প্রক্রিয়ায় আমি অনুপ্রবেশ করি এবং তাদেরকে বলি কি করতে হবে। এটাই হলো প্ররোচিত করার ক্ষমতা। আমি জানি আপনি ভাবছেন ব্যাপারটা ভারী মজাদার। কিন্তু কিভাবে? কিভাবে এটা আমি করি? আমি বলবো এর সমস্ত উত্তর আমার নিজেরও জানা নেই। এই ক্ষমতা অর্জনের জন্য আমি বছরের পর বছর পরিশ্রম করেছি এবং প্রাকৃতিকভাবে এটি আমার কাছে এসেছে। কাজেই একে স্টেপ বাই স্টেপ বিশ্লেষণ করা বেশ কঠিনই বটে। আমি মানুষকে পরিচিত করা নিয়ে যত বই বা প্রবন্ধ লেখা হয়েছে সব পড়ে ফেলেছি এবং প্র্যাকটিস করেছি এবং এভাবে কিছু মেথড অর্জন করেছি। আমি এনএলপির বিষয়ে অত্যন্ত আগ্রহী। আমরা কিভাবে চিন্তা করি, পরস্পরের সঙ্গে যোগাযোগ স্থাপন করি, সেটা মৌখিকভাবে হোক বা অঙ্গভঙ্গির মাধ্যমেই হোক, ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করে এনএলপি। উদাহরণ হিসেবে বলি, আমি যদি হাত তুলি আপনাকে ঘুষি মারার জন্য, স্বয়ংক্রিয়ভাবে আপনি আপনার মুখ ঢেকে ফেলবেন। আমরা জীবনে যাই করি না কেন সবকিছুর পেছনে একটা উদ্দেশ্য থাকে। আমরা যাই করি তাতে একজনের প্রতি অপরজনের একটা সাড়া দেওয়ার বিষয় থাকে। আমি আমার কণ্ঠ, বডি ল্যাঙ্গুয়েজ, আমার গলা ওঠানামা ইত্যাদি দিয়ে আপনাকে পরিচিত করে চলি কোনটা করবেন আর কোনটা করবেন না সেই বিষয়ে। আমি অন্য লোকের মন পড়া বা তাকে নির্দেশ দেয়া ইত্যাদি করে থাকি একটি সাবলিমিনাল লেভেলে, যে সম্পর্কে বিষয় সচেতন জ্ঞান থাকে না। এখানে রয়েছে গিভ অ্যান্ড টেক পদ্ধতি। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথা, ভাবভঙ্গি ইত্যাদির সাহায্যে আমি আপনার কাছ থেকে কিছু পাচ্ছি। তবে আমি আপনাকে কিছু তথ্যও দিচ্ছি। আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার এক্সপ্রেশন, আমার কথা, আমার গলার টোন, এটি হলো প্ররোচনার সাইকোলজিক্যাল দিক। মানুষকে আসলে খুব সহজে প্ররোচিত করা যায়। আমরা সবসময়ই কারো না কারো দ্বারা প্ররোচিত হয়ে চলেছি। আর আমার ক্ষেত্রে আমি আমার মনের শক্তি এবং ফোকাসের সুবিধা পাচ্ছি। এই দুটি যখন একত্রিত করি তখন এটি বিপজ্জনক হয়ে ওঠে। লোকে আমার কাছে অসহায় হয়ে যায়। তবে তাদেরকে প্ররোচনা করার বদলে তাদেরকে আমি চমৎকার একটি শো উপহার দেই। ১ থেকে ১০০ মধ্যে কতগুলো ৯ রয়েছে? গুনতে শুরু করুন। ৯, ১৯, ২৯, ১০০ পর্যন্ত গুনুন। কতগুলো হলো? জবাব হলো ২০টি ৯ রয়েছে। শুনে অবাক হয়ে গেলেন? জানতাম আপনি সমস্যাটি একটি নির্দিষ্ট পথে দেখবেন। কিন্তু ৯০, ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭ এবং ৯৮ কোথায় যাচ্ছে? পারসুয়েশন দারুণ ব্যাপার, তাই না? এখন আপনাদেরকে একটা ছবির কথা বলবো। কি দেখতে পাচ্ছেন? এক বৃদ্ধা মহিলাকে নাকি কোনো তরুণকে?
এতে কিছু আসে যায় যে আপনি একজনকে দেখতে পেলেন এবং অপরজনকে দেখতে পেলেন না? বোধ হয় না। আমি কি আপনার মস্তিষ্ককে পারসুয়েট করেছি একটির বদলে অন্যটি দেখার জন্য? নিশ্চয়ই। এখন নিচের বাক্যগুলো তালগোল না পাকিয়ে পড়তে থাকুন। ১. Animals some to carrots like it. ২. Hair long better ears. ৩. Quickly hopping fun is. ৪. Life borrow rabbits in deep a. এই ইলিউশনটির দিকে তাকান। কোন প্রাণীটি দেখতে পাচ্ছেন? আপনি হয়তো একটি খরগোশের ছবি দেখতে পাচ্ছেন, যেটা আপনার মস্তিষ্ক ওপরের বাক্যগুলো পাঠ করার পরে ভাবতে বাধ্য করেছে। এটি খুব সূক্ষ্ম কোনো বিষয় নয়, তবে পরামর্শের শক্তি দ্বারা আপনাকে যে কিছু ভাবতে বাধ্য করা যায় কিংবা আপনি ভাবতে চান তার একটি প্রকৃষ্ট উদাহরণ হলো এটি। প্রভাব পারসুয়েশন। এসব দক্ষতা একজন মেন্টালিস্টের থাকা অত্যন্ত জরুরি। ৭. প্ররোচিত করার সাইকোলজি সকলের মনকে একই ভাবনা ভাবতে এবং একই কাজ করতে বাধ্য করা। এখন হয়তো আপনি ভাবছেন ১ থেকে ১০০-র মধ্যে নির্দিষ্ট একটি সংখ্যা কিভাবে বলতে কাউকে প্ররোচিত করা যায় সেটি আপনাকে শিখিয়ে দেব না। তবে আপনাকে প্ররোচিত করার কিছু মৌল উপাদানের কথা বলতে পারি যা আমি আমার শো এবং আমার প্রতিদিনকার জীবনে ব্যবহার করি। আমি এগুলো আপনাকে এমনভাবে বুঝিয়ে দেব যাতে নিজেই আপনি তা প্র্যাকটিস করতে পারেন। কাউকে প্ররোচিত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো অপর ব্যক্তিটির সঙ্গে ইমোশনাল কানেকশন বা আবেগপূর্ণ যোগাযোগ। আমরা যদি এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারি, তাহলে অপর ব্যক্তিটি আমাদেরকে আরো ভালো করে লক্ষ্য করবে এবং আমরা তাকে প্ররোচিত করতে পারবো। আমি যখন লাইভ অডিয়েন্সের সামনে পারফর্ম করি, হোক সেটা কোনো বড় ধরনের ভেন্যু কিংবা টিভি শো অথবা প্রাইভেট পার্টি, আমি চাই দর্শক আমাকে পছন্দ করবে এবং ইমোশনাল লেভেলে তাদের সঙ্গে আমার যোগাযোগ হবে। তারা আমার কাছে আরো খোলামেলা হয়ে উঠবে, আরো বেশি তাদেরকে প্ররোচিত করা যাবে। আমি কোনো ভুল করে বসলেও তারা এটা ধর্তব্যর মধ্যেই নেবে না। অডিয়েন্স আমাকে দেখা মাত্র আমি ইমোশনাল কানেকশনের চেষ্টা করি। আপনি একবারই সুযোগ পাবেন প্রথম ইমপ্রেশনটা তৈরি করার জন্য। তাই আমি দর্শকদের যেভাবে দেখতে চাই সেভাবে তাদের ইমপ্রেসও করে ফেলি। আমি সব সময় মঞ্চে ২ হাত সামনে বাড়িয়ে ছুটে আসি। আমার মুখে লেগে থাকে চওড়া হাসি। এভাবে আমি অডিয়েন্সের সাড়া পাই। আমার উল্লাস দেখে তারা শক্তি পায়। তারা সাগ্রহে সামনে ঝুঁকে আসে আমার সঙ্গে কোলাকুলি করতে এবং তারা হাসে। আমি আর হাসি হলো সংক্রামক। তাদের হাততালি শেষ হতেই আমি একটি কৌতুক শুনিয়ে দেই। আমরা শুরু করার আগে আমি একটি প্রশ্ন করতে চাই। লক্ষ্য করুন, আমি আমরা বলেছি, আমি নয়। শুরুতেই আমি সকলকে বন্ধু বানিয়ে নেই। তারপর দর্শক সারি থেকে সদাশয় চেহারার একজনকে বেছে নিয়ে বলি, এই যে আপনি, ওই যে ওখানে, আপনার নামটি দয়া করে জোরে বলুন। সদাশয় চেহারার মানুষটি সাড়া দেয়, জন। ঠিকই বলেছেন। তখন সকলে হেসে ওঠে। আর যেহেতু হাসি একটি সংক্রামক ব্যাধি, তাই সবার মাঝে এটি ছড়িয়ে পড়ে। ইমোশনাল কানেকশনটি কিন্তু তৈরি হয়ে গেল। এরপরে আপনাকে নিয়ে আমি খানিকটা মজা করব, শুধুমাত্র আপনার সঙ্গে আমার একটি ব্যক্তিগত যোগাযোগ সৃষ্টির জন্য, যাতে আপনি আমাকে আরো বেশি পছন্দ করেন। দেখুন তো শব্দগুলো পড়তে পারেন কিনা। প্রথমে পড়তে না পারলে কোনো সমস্যা নেই, পিঠ টান দিন। আপনারা কখনো মিররিং শব্দটি শুনেছেন? এটি দারুণ একটি ব্যাপার। কল্পনা করুন, আপনি একটি বারে বসে আপনার বন্ধুর জন্য অপেক্ষা করছেন। আপনি একটি ড্রিঙ্কের অর্ডার দিয়েছেন, ইতিমধ্যে বারতিনে চোখ বুলিয়ে নিয়েছেন মেনুতে। ফোনে আপনার ফেসবুক স্ট্যাটাস আপডেট করেছেন, কিন্তু তখনও আপনার বন্ধুটি এসে পৌঁছায়নি। বিরক্ত হয়ে আপনি আপনার চারপাশের লোকজনের উপর চোখ বুলাতে লাগলেন। আপনার নজর আটকে গেল বিপরীত টেবিলে বসা এক যুগলের উপর। তারা দেখতে এমন কোনো আহামরি নয়, তবে ওদের মধ্যে বিশেষ কি যেন একটি ব্যাপার রয়েছে। ওরা একে অন্যের দিকে ঝুঁকে রয়েছে, টেবিলের উপর হাত রেখেছে, দুজনের আঙ্গুলের ডগা পরস্পরকে প্রায় স্পর্শ করেছে। মেয়েটি হাসলেও ছেলেটি হাসছে এবং দুজনে যখন একসঙ্গে হেসে উঠছে, হাসির দমকে তাদের মাথা সামান্য পেছনে বাঁকা হয়ে যাচ্ছে। মেয়েটি এবারে একটি গল্প বলতে শুরু করলো। তার বলার ভঙ্গি দ্রুত এবং উত্তেজিত। বারের হই হুল্লার মধ্যে অবশ্য তার গলা শোনা যাচ্ছে না। এখন ছেলেটিও একই ভঙ্গিমায় কথা বলতে লাগলো। এবারে মেয়েটি কথা বলল, তারপর আবার ছেলেটি। এইভাবে দুজনের মধ্যে কথোপকথন চলতে লাগলো। আপনি ভাবছেন ওরা দুজনে একে অপরের মধ্যে একেবারে ডুবে আছে। তারপর একটি মজার ব্যাপার ঘটলো। মেয়েটি হঠাৎ তার চেয়ারে হেলান দিল। ২ সেকেন্ড পরে ছেলেটিও একই কাজ করলো। ৫ সেকেন্ড পরে মেয়েটির সামনে ঝুঁকে এলো।
ছেলেটিও প্রায় একই সময় সামনে ঝুঁকলো, যেন সে মেয়েটিকে নকল করছে। আপনি মেয়েটির দিকে তাকান, সে কিন্তু এতে কিছুই মনে করেনি, হয়তো ব্যাপারটা খেয়ালই করেনি। এবং কিছুক্ষণ তাকিয়ে থাকলে দেখবেন মেয়েটি মাঝে মধ্যে ছেলেটির কর্মকাণ্ড নকল করছে, আবার কখনো ছেলেটি নকল করছে মেয়েটিকে। এ সবকিছুই কিন্তু ঘটছে অবচেতনভাবে। বারের যুগল একে অন্যের কাজ অচেতনভাবে অনুকৃত বা মিররিং করছে। তাদের নড়াচড়া, এক্সপ্রেশন, শব্দচয়ন, এমনকি নিঃশ্বাস নেয়ার প্রক্রিয়াতেও প্রতিফলনটা ঘটছে। তারা এটা করছে কারণ তারা একে অন্যের পাশে থেকে নিজেদেরকে নিরাপদ ভাবছে। তারা একে অন্যের খুবই ঘনিষ্ঠ। তারা প্রেমে পড়েছে। তাদের ইমোশনাল কানেকশনটি অতি গভীরে প্রথিত। একই রকম যদি হয়, যে যাকে চেনে তাদের মধ্যে যদি এরকম প্রতিফলনের বিষয়টি ঘটে, তাহলে প্রশ্ন এসে যায়, অনুভূতি যদি আরেকজন ব্যক্তির সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে মিররিং সৃষ্টি করতে পারে, তাহলে বিনিময়ে এটি কি মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করতে পারবে? নিউরো প্রোগ্রামিং এর অন্যতম ডেভেলপার রিচার্ড ব্যান্ডলার এ মতবাদ পরীক্ষা করে প্রমাণ করেছেন এটি সম্ভব। কারো বডি মুভমেন্ট কিংবা মৌখিক অভিব্যক্তি মিররিং এর সাহায্যে ওই লোকের সঙ্গে একটি যোগাযোগের অনুভূতি তৈরি করা যায়। আমি যখন স্টেজে মুখ ভরা হাসি নিয়ে উঠি, তখন জানি দর্শকও আমার দিকে তাকিয়ে হাসবে, বদলে আমিও তাদেরকে উপহার দেই হাসি। এই সাঁকোটি একটি যোগাযোগ তৈরি করে। হাসিতেও তাই ঘটে। মিররিং কেন কাজ করে? এর জবাব অতি সরল। আমাদের মতো যেসব মানুষ আছে তাদের সঙ্গে চলাফেরা কিংবা কথাবার্তায় আমরা কিন্তু স্বাচ্ছন্দ্য অনুভব করি। হয়তো আমরা সমবয়সী, একই দেশ কিংবা একই রাজ্য থেকে এসেছি, কিংবা একই বেসবল টিমকে আমরা পাগলের মতো পছন্দ করি, অথবা একই দলকে খুব অপছন্দ করি। আমরা তাদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করি যাদের শরীরী ভাষার সঙ্গে আমাদেরটা মিলে যায়, অথবা আমরা একই ভঙ্গিতে মুখের ভাব প্রকাশ করি। এটা হয়তো অবচেতনভাবেই ঘটে যায়। আবেগপূর্ণ যোগাযোগকে ধরে নিন মানুষের সঙ্গে কমিউনিকেট করার একটি সহজ পথ, আর মিররিং হলো এই পথ অর্জনের একটি রাস্তা। তবে আপনি যদি কোনো চাকরির ইন্টারভিউতে যান কিংবা ডেটিংয়ে, তখন সারাক্ষণ নকল করা কিন্তু ঠিক হবে না। খুব বেশি মিররিং করতে গেলে লোকের চোখে ধরা পড়ে যাবেন। তাহলে সদিচ্ছার অনুভূতিটির ওখানে অবসান ঘটবে এবং চাকরির ইন্টারভিউ কিংবা ডেটটাকে তখন বিদায় জানিয়ে চলে আসতে হবে। কেউ একজন নাক চুলকালো বলে আপনাকেও নিজের নাক জোরে জোরে ঘষতে হবে, তার তো কোনো মানে নেই। বদলে যার সঙ্গে আছেন তার অন্য কোনো অঙ্গভঙ্গি নকল করুন। আপনার সঙ্গী কি দাঁড়িয়ে আছে, নাকি সে বসে আছে, বামে নাকি ডানে হেলান দিয়ে রয়েছে, আপনিও তেমনটি করতে পারেন। সে কি মাথাটা সামনের দিকে বাড়িয়ে রেখেছে? তার গলার স্বর, চেহারার অভিব্যক্তিগুলো লক্ষ্য করুন এবং সূক্ষ্মভাবে তা নকল করার চেষ্টা চালিয়ে যান। সে যখন হাসবে তখন হাসুন, তবে হাসিটি যেন স্বাভাবিক হয়। সে কি বলছে মনোযোগ দিয়ে শুনুন। সে কি কুল বা অ্যামেজিং শব্দগুলো ব্যবহার করছে, তাহলে আপনিও করতে পারেন। তাতে দুজনের মধ্যে যোগাযোগটা বৃদ্ধি পাবে। লোকে বেশি করে সাড়া দেয় যখন তাদের নিজস্ব ভাষায় কথা বলা হয়। একজন ব্যক্তির কথা বলার গতি, স্বরের ওঠানামা, লঘু গ্রাম নাকি উচ্চ গ্রামে সেই বক্তৃতা দিচ্ছে ইত্যাদি বিষয়গুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে এবং আপনিও সেভাবে কথা বলবেন। তাহলে অপর ব্যক্তিটি রিল্যাক্স বোধ করবে এবং কথোপকথন এগিয়ে চলবে মসৃণভাবে। অবশেষে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা এতটাই চমৎকার হবে যে স্বাভাবিকভাবেই ঘটে যাবে মিররিং। দর্শকদের সঙ্গে ইমোশনাল কানেকশন গড়ে তোলা খুবই কঠিন কাজ, আর আমি বিনোদনের যে শাখায় কাজ করি তাতে এই যোগাযোগটি খুবই গুরুত্বপূর্ণ। এটি আমার শোয়ের একটি শক্তিশালী উপাদান এবং মন পাঠে এনার্জি পেতেও কাউকে প্ররোচিত করার শক্তি বৃদ্ধিতে এটি দারুণ কাজে দেয়। আমি যখন অডিয়েন্সের সঙ্গে যোগাযোগ করি তখন কিন্তু এক ধরনের খেলা চলে। আমি সাবলিমিনাল নির্দেশনা পাঠিয়ে দেই তাদের সারা নিয়ন্ত্রণ করার জন্য, তবে আমি তাদের না বলা শব্দগুলো কিন্তু পাঠ করি। অবশ্যই আমি কিছু বিশেষ মন পাঠ করি। বিপুল পরিমাণ তথ্যের কিন্তু কমিউনিকেট হয়ে চলে। আমি যখন দর্শক সারির একজন সদস্যদের সঙ্গে মিথস্ক্রিয়া করি, তখন যেন ওই মানুষটির মনের মাঝে একটি মানচিত্র তৈরি করে ফেলি। আমি মানুষটির ভেতর বাহির সম্পর্কে যা জানি তার সবকিছু নিয়ে তৈরি হয় ম্যাপটি, এবং মনে হয় তারা যেন অন্যান্য দর্শকদের সাথেও মিথস্ক্রিয়া করছে আমিষ সহ। এ যেন একটি মাকড়সার জাল। কাউকে পরিচিত করার মধ্যে আমার সবচেয়ে প্রিয় কাজটি হলো ইমোশনাল কানেকশনের এই জালটি গোটা অডিয়েন্সে ছড়িয়ে দেয়া। ইটস রিয়েলি কুল। এভাবেই আমার কাজ এগিয়ে চলে। ৮ প্যারিস ২০০৮। আমার কাউকে দরকার যাকে আমি বিশ্বাস করতে পারি। বড় বাদামি খামখানা শূন্যে নাড়িয়ে বললাম আমি। এটিকে একটু নিরাপদে রাখতে হবে। আমি আমার খেলা দেখানোর মাঝখানে দর্শকদের
দর্শকদের মধ্যে চলে এসেছি। এই যে তুমি, কয়েক সারি দূরে বসা হাস্যমুখী এক মহিলাকে ডাক দিলাম। তুমি কি আমার এই খামটি নিরাপদে রাখতে পারবে? সে হেসে মাথা ঝাঁকালো, একটু যেন বিব্রত। আমি খামটি তাকে দিলাম। কি নাম তোমার? লিন্ডসে। ঠিক আছে লিন্ডসে, এই খামের ভেতরে একটি জিনিস আছে যা আমি আগেই লিখে রেখেছি এবং তোমার কাজ হলো এটি নিরাপদে রাখা। আমি খামটি উঁচু করে দেখালাম দর্শকদের। খামের গায়ে অসংখ্য পিন মারা, যাতে ভেতরের জিনিসটি সহজে বেরিয়ে না পড়তে পারে। আমি এটি আবার ফিরিয়ে নিলাম লিন্ডাসেকে, তারপর তার পেছনে বসা একটি লোকের দিকে তাকিয়ে থাকতে দেখলাম। আপনি এমন কোনো মহিলার নাম আমাকে বলুন যাকে আমি কোনোভাবেই চিনি না। লোকটি চিন্তা করতে লাগলো। তবে সাবধান, যোগ করলাম আমি। আমি কিন্তু অনেক মহিলাকেই চিনি। আমার এ কথায় সবাই হেসে উঠল। লোকটি মুচকি হেসে বলল, এমা। আমি এমা নামটি একটি বড় হোয়াইট বোর্ডে লিখলাম, যাতে সকল দর্শক দেখতে পায়। এবারে আমি দর্শকদের মাঝ দিয়ে এগিয়ে গিয়ে একজনকে বললাম, আপনি এমন একটি দেশের নাম বলুন যেখানে কোনোদিন যাননি। লোকটি বলল, জার্মানি। আমি জার্মানি শব্দটি বোর্ডে লিখে নিলাম। তারপর মাইক্রোফোন এগিয়ে দিলাম আরেকজনের কাছে, অন্য দর্শক সারিতে। সে তার এক পছন্দের তারকার নাম বলল। আমি বোর্ডে লিখে নিলাম, জর্জ ক্লুনি। দর্শক সবাই সামনে ঝুঁকে বসেছে। তারা উত্তেজিত বোধ করছে, কি আছে সামনে বুঝতে পারছে না। আমি জানতাম আপনি জর্জের নামই বলবেন। বললাম আমি, আমার কাছে তার ছবি আছে। শুনে তো দর্শক অবাক। আমি পকেট থেকে এক টেকো বাচ্চার ছবি বের করে দেখালাম। এটা জর্জের ২ বছর বয়সের ছবি। সবাই হেসে উঠল। এবার আরেকজনের কাছে চলে গেলাম মাইক্রোফোন নিয়ে। কি ধরনের গাড়ি আপনার পছন্দ? বুইক। বুইক? ঠিক বলেছেন তো, পোর্শে নয়। উনি কেন বুইক পছন্দ করলেন পোর্শে ছেড়ে? দর্শকদের শুধাই আমি। তারা সকলে হাসে। পরের জনকে জিজ্ঞাসা করা হলো, সে ক্যাসিনোতে কত টাকা জিতবার স্বপ্ন দেখে। সে জবাব দিল, $10,000। খুব চতুর উত্তর। এরপর আরো একজনের কাছে জানতে চাই, ধরুন আপনি ছুটিতে যাচ্ছেন, কতদিনের জন্য যাবেন ভাবছেন? তার জবাব আমি হোয়াইট কার্ডে লিখে নিলাম। এখন আমরা একটি তালিকা পেয়েছি যাতে লেখা এমা, জার্মানি, জর্জ ক্লুনি, বুইক, $10,000, 10 দিন। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি এবার লিন্ডেসের দিকে তাকালাম। তোমার কাছে খামটি আছে তো? সে হাসতে হাসতে মাথা দোলালো। খামটি উঁচু করলো যাতে সবাই দেখতে পায়। তুমি কি এখানে এসে খামটি খুলে দেখবে? লিন্ডসে দর্শকের মাঝ থেকে পথ করে আমার কাছে চলে এলো। আমি হাতে মাইক্রোফোন নিয়ে হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে আছি। সে স্ট্যাপলারের পিনগুলো খুলে খামের ভেতর থেকে এক টুকরো কাগজ বের করলো। তাকালো আমার দিকে। আমি বললাম, কাগজে যা লেখা আছে পড়ে শোনাও। লিন্ডসে পড়তে শুরু করলো। হাই এভরিওয়ান, আমি আপনাদেরকে অত্যন্ত খুশি মনে এই চিঠি লিখছি। আমি এখনো ভ্রমণ করছি এবং জার্মানিতে আছি। গতকাল একটি বড় পার্টিতে ছিলাম। ওখানে অনেক মজা হয়েছে। বললে বিশ্বাস করবেন না, ওখানে জর্জ ক্লুনির সঙ্গে দেখা হয়েছিল। লিন্ডসে পড়া বন্ধ করলো। অডিয়েন্স একে অন্যের দিকে তাকিয়ে ফিসফাস শুরু করে দিল। তারা অবাক হয়ে যাচ্ছে। উনি চমৎকার একজন মানুষ। আমাকে তার পুরনো বুইক গাড়িটিতে লিফটও দিলেন। দর্শক এখন মহা উত্তেজিত। হাত তুলে তাদেরকে শান্ত করতে হলো। লিন্ডসে পড়া চালালো। আমার দারুণ সময় কাটছে, বিশেষ করে ক্যাসিনোতে। $10,000 জেতার পরে। মাত্র $10,000? আমি হাত তুলে হোয়াইট বোর্ডে দেখালাম। ওখানে লেখা $10,010। ওই একই হলো, মন্তব্য করলো লিন্ডসে। তারপর পড়তে লাগলো, আমি স্লট মেশিনে আরো $10 জিতেছি। এবারে অডিয়েন্স হাসতে লাগলো। তারা ভীষণ অবাক। দেয়ার ইজ নো ওয়ে। কাছ থেকে ভেসে এলো কারো চিৎকার। কোলাহল থেমে যাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হলো লিন্ডসকে। আমি দিন 8 মধ্যে বাড়ি ফিরবো। দর্শক হতাশ হলো, 10 দিনের কথা বলা হয়নি দেখে। আমি বললাম, নেভার মাইন্ড, ইটস ওকে। পড়তে থাকো লিন্ডসে। পড়তে থাকলো লিন্ডসে। তবে শুনলাম আমার ফ্লাইটটি নাকি আরো 2 দিন দেরি হবে। এবার দর্শকের হাসি আর আনন্দের চিৎকারে ফেটে পড়লো। সবাইকে হাই বলো, এবং বিশেষ করে লিন্ডসেকে, যে এই মুহূর্তে চিঠিটা পড়ছে। ইতি এমা। লিন্ডসে মাইক্রোফোন হাতে হা করে দাঁড়িয়ে থাকলো। দর্শক চেয়ার ছেড়ে লাফ মেরে খাড়া হলো। প্রবল হাততালি দিচ্ছে আর হাসছে। তারা বিস্ময়ান্বিত। এই মাত্র যা ঘটলো তা যেন বিশ্বাসই হচ্ছে না। শুনলাম তারা বলছে, উনি ওটা করলেন কি করে? এটাই হলো বৃহৎ পরিসরে ওপেন প্রেডিকশন, প্ররোচনা। এ সত্যি অদ্ভুত।